হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। কিভাবে জোর করে বাড়িওয়ালার মেয়ের খেলার মাঠে খেলাধুলা করলাম তারই একটি বাস্তব ঘটনা। আশা করি গল্পটি শুনে তোমাদের হাত মারতে মন চাইবে। তো চলো ভিডিওটি শুরু করি। এটা আজ থেকে 2 বছর আগের কাহিনী। আমি একটি বাসার নিচতলার একটা ঘর নিয়ে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতাম। ওই বাড়ির মালিকের 2টা মেয়ে ছিল। ছোট মেয়ের চেহারা অত সুন্দর না, কিন্তু বড় মেয়ের চেহারা অনেক আকর্ষণীয় ছিল। বড় মেয়ের নামে হচ্ছে রুমি। রুমি যখন আমার সামনে আসতো আমার খেলোয়াড়টা খাড়া হয়ে যেত। রুমি তখন কলেজে পড়ত, আর আমি এইচএসসি। আমি যে কত তাকে করার কথা ভেবে হাত মেরেছি তার কোনো হিসাব নেই। সবসময় আমি তার গা দেখার চেষ্টা করতাম, কিন্তু পেতাম না। হঠাৎ একদিন রুমি আমাকে উপরে ডেকে পাঠালো। আমি তো মহা আনন্দে চলে গেলাম। তখন রুমিদের বাসায় কেউ ছিল না। আমি উপরে গিয়ে দেখি ওদের পিসি কাজ করছে না, তাই আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি আবার ওইসব কাজ খুব ভালো পারতাম। আমি ঠিক করতে বসলাম। রুমির দিকে তাকিয়ে দেখি একটা পাতলা জামা পরা, কোনো উড়না নেই। আমি ওর দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছিলাম না। বড় বড় কমলা 2টা প্রায় বেরিয়ে আসতে চাইছে। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রুমি মুচকি হাসতে লাগলো। তারপর পাছা দুলিয়ে আমার জন্য নাস্তা আনতে গেল। ওর গা অত কাছ থেকে দেখে আমার খেলোয়াড়টা খাড়া হয়ে গেল। ও আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খাওয়ার সময় আমার হাতে লেগে পানি পড়ে গেল। ও তখন আমাকে উঠতে বলল। আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে ও দেখি আমার খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছে। ও বলল, ওটার ও অবস্থা কেন? আমি বললাম, তোমার কমলা 2টা দেখে ওটা খেপে গেছে। রুমি পানি পরিষ্কার করতে করতে হাসতে লাগলো। তারপরও আমার কাছে এসে বলল, কিরে, তোমার বুঝি এখন ও ওসব দেখা হয়নি? আমি বললাম না। রুমি বলল, আয় আমার সাথে, আমি এখন তোকে নিয়ে খেলি। আমি তো মেঘ না চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। রুমি আমাকে হাত ধরে ওর শোবার ঘরে নিয়ে গেল। আমি খুব উত্তেজনা অনুভব করতে লাগলাম। রুমি আমাকে ঘরে নেওয়ার সাথে সাথে জড়িয়ে ধরল। আমিও ওকে জড়িয়ে ধরে চুমু খাইতে লাগলাম। ওর গাটা খুব নরম। রুমিও আমাকে পাগলের মতো ছুঁতে ভরিয়ে দিল। আমি আস্তে করে ওর কমলার উপর হাত রাখলাম। রুমি দেখি নিজেই ওর সব খুলে ফেলল। ও ভেতরে কোনো কিছু পড়েনি, তাই খুলতেই বিশাল সাইজের কমলাগুলো বেরিয়ে পড়ল। আমি খুব আনন্দে ওগুলো টিপতে লাগলাম। ওর বাগানের কমলার বোটা অনেক সুন্দর। আমি ওর বাগানের বোটায় আমার মুখ নিয়ে খেতে লাগলাম। ও খুব মজা পেতে লাগল। ও আমার খেলোয়াড় হাত দিয়ে চাপতে লাগল। এইবার আমি ওর বাগানের ফিতে ছিঁড়ে ওকে উদাম করে দিলাম। অত খাটের উপর খুব সুন্দর করে শুয়ে পড়ল। আমি ওর খেলার মাঠ দেখে তো অবাক। এত সুন্দর খেলার মাঠ আমি কখনো দেখিনি। আমি আমার মুখটা খেলার মাঠের কাছে নিয়ে গেলাম। রুমির খেলার মাঠে আমার জিভটা ঢুকিয়ে দিলাম। ওর মাঠের ভেতরে হালকা গরম আর ভিজে। আমি ওর খেলার মাঠটা খুব ভালো করে চুষে দিলাম। ও শুধু আমার মাথা ওর মাঠে জোরে চেপে ধরল। মনে হলো আমার মাথাটা ওর মাঠের মধ্যে চালিয়ে দেবে। এভাবে 5 মিনিট চলার পরও জল খুশিয়ে দিল। এবারও উঠে আমার খেলোয়াড়টা পরম যত্নে ওর মুখে নিয়ে ললিপপের মতো করে খেতে লাগল। আমার খুব আরাম হচ্ছিল। আমি ওর মাথা শক্ত করে ধরে ওর মুখের মধ্যেই ঠাপ দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ওকে ওর বিছানায় শুয়ে দিলাম। তারপর আমার খেলোয়াড় ধরে ওর খেলায় মাঠের মুখে ঘষা দিলাম। ও বলল, আর দেরি করিস না, এইবার আমাকে খেলতে শুরু কর, খেলে আমাকে শেষ করে দে। আমি অনুমতি পেয়ে খেলোয়াড়টা নিয়ে জোরে চাপ দিলাম। মনা আমাকে শক্ত হাতে জড়িয়ে ধরল। আমি খুব জোরে জোরে খেলতে লাগলাম। ও শুধু চাপা শব্দ করতে লাগল। এভাবে 15 মিনিট একভাবে করতে করতে ও জল ছেড়ে দিল। আমার তখন ও জল আউট হয়নি দেখে ও অবাক হয়ে গেল। আমি এবার ওকে উপুর হয়ে কুত্তার মতো করতে বললাম। ওইটাই করল। তারপর আমি ওকে আবার করতে শুরু করলাম। একদিকে করছি আর ওর কমলা ধরে টিপতে লাগলাম। ওই ভাব 12 মিনিট চলার পর আমার শেষ অবস্থা চলে এলো। আমি ওকে তাড়াতাড়ি সরিয়ে ওর মুখে জল আউট করলাম। ওর মুখে জল পড়াতে ওকে কি লাগছিল তা কাউকে বোঝাতে পারবো না। রুমিও আমার কাছে করা খেয়ে খুব খুশি। তারপর থেকে রুমিকে আমি অনেকবার করেছি। রুমির সাথে আমার পরিচয়টা একদম হঠাৎ করেই।
একদিন ফার্মগেটের ওভারব্রিজ থেকে নিচে নামার সময় একটা পোস্টার চোখে পড়ল, টিউটর নিচ্ছি। নিচে আকর্ষণীয় বেতনের হাতছানি। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুয়া বাচ্চাকে পড়াতে পারলে এত টাকা। ঢাকাতে নিজের থাকা খাওয়ার খরচ তো উঠে আসবেই, সেই সাথে কিছু শখ আহ্লাদও পূরণ করে ফেলা যাবে। যেই ভাবা সেই কাজ, পোস্টারে দেয়া ফোন নাম্বারে ফোন করে রেজিস্ট্রেশন করে ফেললাম। সপ্তাহ দুয়েক পরের কথা, বিকেলে বাইরে যাব বলে রেডি হচ্ছি, এমন সময় ফোন আসলো। ওরা জানতে চাইছে ম্যাপল লিফে ক্লাস 8-এ পড়া এক ছাত্রীকে পড়াতে যেতে পারবো কিনা। ধানমন্ডিতে ছাত্রীর বাসায় গিয়ে পড়াতে হবে। আমি তো এক পায়ে খাড়া, রাজি হয়ে গেলাম। পড়াতে যেতে হবে আগামীকাল থেকেই। আমি বাসার ফোন নাম্বার নিয়ে ছাত্রীর বাসায় ফোন করলাম। ফোন ধরলেন ছাত্রীর মা। কি সুন্দর গলা ওনার, আহা, ভীষণ ভদ্র। আমার সাথে বিস্তারিত ফোনেই অনেক আলাপ সেরে নিলেন। বললেন দুপুরে মেয়েকে স্কুল থেকে বাসায় নামিয়ে দিয়ে উনি গাড়ি নিয়ে ওনার বুটিক শপে গিয়ে বসেন, কিন্তু আমি যেন দুপুরের পরই ওনাদের বাসাতে পড়াতে চলে যাই, কারণ বিকেলে আমার নয়া ছাত্রীর নাকি আবার নাচের ক্লাস আছে। আমি তো ভাবছি এই সেরেছে। ছাত্রীর বাসায় প্রথম যাব, অথচ বাড়িতে অভিভাবক কেউ থাকবেন না, ব্যাপারটা কেমন হবে। যা হোক, 7-5 ভাবতে ভাবতে দিনটা চলে গেল। পরের দিন দুপুরে আচ্ছা করে মাঞ্জা মেরে পৌঁছে গেলাম ধানমন্ডির বাসাতে। কলিং বেলে চাপ দিয়ে একটু অপেক্ষা করতেই দরজা খুলে দিল সুন্দরী এক তরুণী। আমি আন্দাজ করার চেষ্টা করলাম, বয়স 19-20 বছর হবে। একটু গোলগাল একটা মুখ, দেখলেই মনে হয় আদর করে দিই। ঠোঁটগুলো যেন চুমু খাবার জন্য হাতছানি দিয়ে ডাকছে। আমি অবাক হয়ে ঠোঁটের মাঝ দিয়ে ঝকঝকে দাঁতের ঝিলিমিলি দেখছি, এমন সময় প্রশ্ন ছুড়ে দিল তরুণী। আমি সংবিত ফিরে পেয়ে আসার কারণ বললাম। একটু মৃদু হেসে দরজা ছেড়ে দিল তরুণী। ভেতরে আসার পথ দেখালো। বলল, আপনার নাম নিলয় আমি জানি। আমি রুমি, আপনার ছাত্রীর একমাত্র বরবোন। মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনতে শুনতে ড্রয়িং রুমের সোফাতে বসলাম। আমার ছাত্রী এলো। বরবোনের কাছে কিছুই নয়, তবে বেশ সুন্দরী। আমি বইখাতা সিলেবাস নিয়ে আসতে বললাম। ও জানালো এখানে ড্রয়িং রুমে নয়, ওর আলাদা রুম আছে, পড়ার টেবিলটাও সেখানে। যা হোক, ছাত্রীকে একটু নাড়াচাড়া করে বুঝলাম বেশ মেধাবী সে। আমার বেশি খাটাখাটুনি করা লাগবে না। সপ্তাহে 4 দিন করে পড়াতে শুরু করলাম। এর মধ্যে 3 দিনই রুমির সাথে দেখা হতো। প্রতিদিন ওর হাসিমুখ দেখে ঘরে ঢোকাটাকে দারুণ উপভোগ করতাম আমি। রুমির কথা সারাদিনই মাঝে মাঝে ভাবতাম। ওর মুখের স্নিগ্ধ সরলতা আমাকে মুগ্ধ করত। চিন্তা করতাম একান্ত নিজের করে ওকে পেলে আমার জীবন ধন্য হতো। ওর পোশাক ফুডে বেরিয়ে থাকা উন্নত বুকের কথা চিন্তা করলেই বাথরুমে দৌড়াতে হতো। আনিকা মাঝে মাঝেই ওর ছোট বোনের পড়াশোনার ব্যাপারে আমার সাথে কথা বলতো। এদিকে ক্লাস টেস্টে আমার ছাত্রী বেশ ভালো করা শুরু করল। আমিও ওদের পরিবারের সবার সঙ্গে বেশ ফ্রি হয়ে উঠলাম। এর মধ্যে আমার জন্মদিন এসে পড়ল। ওই দিন ছিল আমার ছুটির দিন। আমার ফেসবুক ওয়াল আর মোবাইল ফোনের ইনবক্স বন্ধুদের মেসেজে একেবারে পরিপূর্ণ। সবাই আমাকে এত ভালোবাসে দেখে মনটা বারবার আনন্দে ভরে উঠছিল। সবার মেসেজের রিপ্লাই দিচ্ছিলাম। দেখি আমার ছাত্রীও ফেসবুকে আমাকে উইশ করেছে। মোবাইল ফোনের মেসেজ এর রিপ্লাই দিতে গিয়ে দেখলাম একটা আননোন রবি নাম্বার থেকে দারুণ গোছালো উইশওয়ালা একটা মেসেজ। আমি কৌতূহলবশত কল করলাম ওই নাম্বারটাতে। ওপাশ থেকে এক তরুণীর হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে আসল। আমার খুব পরিচিত লাগলো, কিন্তু ঠিক ধরতে পারছিলাম না কে। ওপাশ থেকে বেশ কিছুক্ষণ খুনছুটি করার পর হঠাৎ হাসি থামিয়ে জানালো, আমাকে চিনতে পারলেন না তো? আমি রুমি। আমি ভীষণ অবাক হলাম রুমির কাছ থেকে রেসপন্স পেয়ে। ও আমার কাছ থেকে মজা করে জানতে চাইল কবে ট্রিট দেব। আমি ওকে আর আমার ছাত্রীকে আজ বিকেলেই ওদের বাসার কাছেই কেএফসিতে দাওয়াত দিলাম। আনিকাকেও দেখলাম খুশি মনে রাজি হয়ে গেল। বিকালটা যেন আসতেই চাইছিল না। একটু তাড়াহুড়া করেই রেডি হয়ে ধানমন্ডি কেএফসির সামনে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই দেখি ফুল আর গিফট হাতে আনিকা রিক্সা থেকে নামল। নীল সালোয়ার কামিজে ওকে যেন একটা নীল পরীর মতো লাগছে। আমি মুগ্ধ হয়ে ওর এগিয়ে আসা দেখছি, আমার বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। ও কাছে এসে আমার হাতে ফুল আর গিফট তুলে দিয়ে বার্থডে উইশ করল। আমিও মন্ত্রমুগ্ধের মতো ওর হাত থেকে ওগুলো নিলাম। হঠাৎ খেয়াল করলাম ওর সাথে আমার ছাত্রী আসেনি।
রুমি জানালো ওর নাকি নাচের কি একটা প্রতিযোগিতাতে যেতে হবে, তাই নাচের ক্লাস থেকে গ্রুপ বানিয়ে দিচ্ছে, সেখানে গেছে। রুমিকে নিয়ে কেএফসিতে দারুণ একটা সময় কাটালাম আমরা। অনেক অনেক গল্প হলো, দুজনের অনেক পছন্দের মিল। একই লেখক, একই রং বা খাবার, সবকিছুতেই এত মিল খুব সহজেই আমাদের দুজনকে আরও অনেক কাছে এনে ফেলল। ওখান থেকে বের হয়ে সন্ধ্যার ঝিরি ঝিরি বাতাসে দুজন হাঁটতে হাঁটতে ওকে ওর বাসার কাছাকাছি এগিয়ে দিয়ে এলাম। রাতে আমার ফেসবুক খুলে দেখি রুমির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমার জন্মদিনে সুন্দর একটা সন্ধ্যা বয়ে আনার জন্য ওকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মেসেজ দিলাম। কিছুক্ষণ পরেই দেখি মেসেজের রিপ্লাই এসে উপস্থিত। রুমি ফেসবুকে দারুণ অ্যাক্টিভ। আসলে বাসায় বসে বসে সময় কাটানোর জন্য ফেসবুক দারুণ কাজ দেয়। রুমির সাথে আমার নিয়মিতই ফেসবুকে চ্যাট আর মেসেজ আদান প্রদান হতে থাকে। আমরা প্রতিদিনের নানা কথাবার্তা শেয়ার করতাম, নিজেদের ফটো শেয়ার করতাম। আমার প্রতিটা ফটোর নিচে আনিকার খুনসুটি ভরা কমেন্টস বোঝায় কবে কবে যেন আমাদের আপনি সম্পর্কটা খুব সহজ মিথ্যে নেমে এসেছে। ওর কাছ থেকে পাওয়া প্রতিটা মেসেজই আমার হৃদয় ছুঁয়ে যেত। এর মধ্যে আমার ছাত্রীর পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শেষে বেশ লম্বা একটা ছুটি, আমার কাছ থেকেও বেশ কিছুদিনের ছুটি। পরের দিন সকালে গেলাম ছাত্রীর বাসায়। রুমির সঙ্গে অনেকদিন দেখা হবে না ভাবতেই বুকের মধ্যে মুচড়ে উঠছিল। বাসায় ফিরেই ফেসবুক খুলেই বড় একটা নিঃশ্বাস নিয়ে সাহস করে চিঠিটা লিখে সেন্ড করে দিলাম। রুমি, যখন তোমায় দেখি মনে শান্তি লাগে। লুকিয়ে লুকিয়ে দেখি তোমায়, যাতে তুমি না দেখতে পাও আমায়। আমি বুঝতে দিতে চাই না তোমায়, জানি তবুও তুমি বুঝে ফেলো আমি যে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখছি। আমি বুঝতে পারি তুমি ইচ্ছে করে আমার সামনে দিয়ে যাও যেন আমি তোমায় ভালো করে দেখি। আমি জানি তুমি আমায় পছন্দ করো, কিন্তু ভালোবাসো কিনা জানি না। তোমার আমার মনের টান যে কতটুকু তা তুমি ভালো করেই জানো। আমি সাহস করে বলতে পারি না যে তোমায় আমি কতটা চাই। আমি এও বুঝতে পারি তুমিও আমায় চাও, তবে বলেই ফেল না। দেখ, আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারবো না যা ইতিহাসে লেখা রবে, কিন্তু এতটুকু জানি দিতে পারবো একরাশ ভাল্লাগা আর ভালোবাসায় মাখামাখি। ইতি, নিলয়। সেন্ড করার পর একটু টেনশন কাজ করছিল। ভাবছিলাম বডি সেকেলে স্টাইলের চিঠি, কিন্তু এতে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা আছে। আমি এক বুক আশা নিয়ে অপেক্ষাতে থাকলাম। পুরো একবেলা চলে গেল, রুমির কোনো অ্যাক্টিভিটি নেই। মেসেজটা পাঠিয়ে ভুল করলাম কিনা ভেবে অনুশোচনা শুরু হয়ে গেল না। আমি এতদূর এসে আনিকাকে কোনোভাবে হারাতে চাই না। এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখি আনিকার ফোন। দুরু দুরু বুকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাভেজা কণ্ঠ শুনতে পেলাম। রুমি ফুপিয়ে কাঁদছে। আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কোনো কিছু বলার শক্তি নেই যেন। রুমি হঠাৎ ফোনটা কেটে দিল। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম। চোখের সামনে আমার আর রুমির সব স্মৃতি ভেসে উঠতে থাকলো। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। সম্বিত ফিরল মোবাইলের মেসেজ টোনে। মেসেজ খুলেই আমি আমার জীবনের অন্যতম খুশির দিনে পৌঁছে গেলাম। রুমির মেসেজ, বিশাল মেসেজ। আমার প্রিয়তম নিলয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন যেদিন তোমাকে দেখেছি আর দেখেছি তোমার ওই মায়া চোখের মুগ্ধতা, সেদিন থেকেই তুমি আমার হৃদয় দখল করে নিয়েছ। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম এতদিন। আজ আমার জীবনের সবথেকে খুশির দিন। আমি অনেক কেঁদেছি খুশিতে। আমি তোমার ভালোবাসা চাই নিলয়, আমি তোমার পাশে থাকতে চাই আজীবন। আজ বিকাল 5:30টায় কেএফসিতে এসো প্লিজ। ইতি, তোমার ভালোবাসার রুমি। আমি তো খুশিতে লাফাতে লাগলাম। 5:30টা বাজার আগেই পৌঁছে গেলাম ধানমন্ডিতে। দেখি গার্ড মিলে সেজে আমার পরি ঠিক সময় মতো এসে পৌঁছালো। আমি ওর হাতে তুলে দিলাম আমার ভালোবাসার প্রথম উপহার, 7টি লাল গোলাপ। ও পরম আগ্রহে হাতে ধরে রইল ভালোবাসার উপহারটুকু। আজ ও কেএফসিতে যেতে চাইল না। আমরা হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের ধারে গিয়ে বসলাম। মুগ্ধ হয়ে রুমিকে দেখছি। আমার রুমি। আলতো করে ওর হাতটা ধরলাম। ওর হাতের নরম পরশ আমাকে শিহরিত করে তুলল। সন্ধ্যা নামতে লাগলো। আমাকে ছেড়ে আনিকার একটুও যেতে ইচ্ছে করছিল না। আমারও ওকে একদম ছাড়তে ইচ্ছে করছিল না। আমার কাঁধে মাথা দিয়ে অনেকক্ষণ বসে রইল ও।
একসময় আমরা উঠে হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে ওর বাসার দিকে এগিয়ে দিতে গেলাম। আমার বাসায় ফিরে রাতে অনেকক্ষণ আমরা ফোনে কথা বললাম। এরপর থেকেই প্রায় প্রতিদিনই আমরা বাইরে দেখা করতাম। মাঝে মাঝে ওর ক্যাম্পাসের বাইরে দুজন মিলে বসে সময় কাটাতাম আর সুখ স্বপ্নে বিভোর হয়ে থাকতাম। এর মধ্যে রুমি একদিন ফোন করে দুপুরে ওর ক্যাম্পাসের সামনে দাঁড়াতে বলল আজ দুপুরে ওদের বাসায় খেতে, আর আমার জন্য একটা সারপ্রাইজও আছে। আমিও রাজি হয়ে গেলাম। আমার একটা জরুরি ক্লাস ছিল, কিন্তু ক্লাসে ফাঁকি দিয়ে দুপুরে আমার সোনা পাখি আনিকার ক্যাম্পাসে পৌঁছে গেলাম। 12:30টার দিকে আনিকা বের হয়ে আসলো। ওকে বেশ খুশি আর উত্তেজিত দেখাচ্ছিল। আমি ওর সাথে গল্প করতে করতে ওর বাসার দিকে চললাম। তো ওর বাসায় পৌঁছে আমার জন্য সেই চমকটা টের পেলাম, বাসার দরজায় তালা দেওয়া। আমি চমকে উঠে আনিকাকে বললাম, কি হলো, বাসায় কেউ নেই? ওর শান্ত কণ্ঠের উত্তর, সেই জন্যই তো তোমাকে বাসায় এনেছি, নিজের হাতে রেঁধে খাওয়াবো। কিন্তু এই কথার সাথে ওর মুখের এক প্রান্তে ফুটে ওঠা ছোট্ট রহস্যময় হাসিটা আমার নজর এড়ায় না। বুঝতে পারলাম যে আজকে কিছু একটা ঘটতে চলেছে। তালা খুলে ঘরে ঢুকে আমাকে সোফাতে বসতে বলে ও ভিতরে চলে গেল এই বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। 2 মিনিট পরে আমি কিছুটা কৌতূহল বসে ওর রুমের দিকে পা বাড়ালাম। ওর রুমের দরজা অর্ধেক খোলা ছিল। তাতে আমার দৃষ্টির সামনে যা দেখছিলাম তা ছিল কল্পনার বাইরে। আনিকা শুধু পেইন্টি পরে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। আমার আর কোনো খেয়াল ছিল না। বেখেয়ালে নিজেকে চিমটি কেটে উঠি যে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। আর আও করে উঠি। আমার আও শুনে আনিকা আমার দিকে ফিরে। এবার ওকে দেখে যেন আমার বেহুশ হওয়ার অবস্থা। আমার সামনে যেন এক অপশন দাঁড়িয়ে আছে, যা রূপের বর্ণনা ভাষার মাধ্যমে দেওয়া আমার সাধ্যের বাইরে। গোলাপি একজোড়া গোলাপের মতো ঠোঁট, বেড়া দিয়ে ঢাকা একজোড়া কমলা, আর পেইন্টের দিকে তাকিয়ে কি দেখছি তা চিন্তা করতে পারছিলাম না। ওর মাথার বাইরে থেকেই অনুভব করা যাচ্ছিল রুমিও যেন আমার আদর পাওয়ার জন্য উন্মুখ হয়েছিল। আমি ওর দিকে এগিয়ে গেলাম ধীর পায়ে, আস্তে করে ওকে ছুলাম, যেন নিশ্চিত হতে চাইছি আসলেই রুমি না কোনো পরী। রুমি আমার দিকে ওর ঠোঁট বাড়িয়ে দিল। আমিও কাল বিলম্ব না করে সে দুটোকে আদর করতে শুরু করলাম, আর ধীরে ধীরে হাত দিয়ে ওর কমলা দুটোকে দলতে লাগলাম। ও নিজেই হাত পিছনে নিয়ে গিয়ে সব খুলে দিল। আমি ওর কমলার উপর থেকে বেড়া সরিয়ে ফেলি। অনুভূতিটা দারুণ। এমন সুন্দর কমলা সবাই কল্পনায় দেখে, আর তা আমার চোখের সামনে আমার 2 হাতের মাঝে। সম্পূর্ণ টাইট, আর সাইজ সম্ভবত 36 হবে। আর ধবধবে ফর্সা বল বড় কমলার মাঝে বোটা দুটো যেন গাঢ় বাদামি চকলেট। আমি আস্তে করে ওর বাম কমলার বোটায় মুখ নামিয়ে আস্তে করে জিহ্বা নাড়তে লাগলাম এবং একটু করে ছুঁচতে লাগলাম, আর ডান পাশেরটা ডান হাত দিয়ে আদর করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ আদর করার পরে রুমি বলল, শুধুই কমলা খেলে চলবে নাকি আর কিছু পছন্দ হয় না? ওর এই কটূক্তি শুনে আমি আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। আনিকা তখনও দাঁড়িয়ে আছে, আর আমি ওর সামনে হাঁটু গেড়ে বসা। আমাকে দাঁড় করিয়ে এক ধাক্কা দিয়ে ওর বিছানায় ফেলে দিল। আমার ছাদ টেনে খুলে ফেলল। আমার পরনে ছিল একটা জিন। জিনের ভিতরে তখন আমি যেন একটা নতুন অস্তিত্ব টের পাচ্ছিলাম। রুমি আমার পেন খুলে ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর পাগলের মতো আমাকে চুমু খেতে খেতে বলতে লাগল, এই দিনটির জন্য আমি কবে থেকে যে অপেক্ষা করছি তা তোমাকে কিভাবে যে বলে বুঝাবো। আজ তুমি আমার সবকিছু নিয়ে নাও নিল, আমায় শেষ করে ফেলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম যে আমিও যে এই দিনটির অপেক্ষায় ছিলাম জান, আজ আমার স্বপ্ন পূরণ হওয়ার দিন। এরপর আর কথা না বাড়িয়ে ওকে শুইয়ে দিয়ে আমি ওর সবকিছু আস্তে খুলে ফেললাম। ভিতর থেকে বেরিয়ে এল সুন্দর পরিষ্কার গোলাপি একটি মাঠ। দেখেই অনুভব করা যায় কখনো কোনো টাচ পাইনি। ও কামড়ে ছটফট করে অহ শব্দ উঠে আবার সোজা হয়ে ফেল। এবার আমার মুখের সামনে ওর পেট থেকে ঠোঁট ঘষে চুমু খেলাম। ও থরথর করে কাঁপতে শুরু করলো। আমার মাথাটা চেপে ধরল। আমি নেমে এলাম ওর মাঠে, জিভটা ঢুকিয়ে দিলাম দুটি ঠোঁটের মাঝে। আমি মাঠের আশেপাশে চুমু খেতে লাগলাম, আর 2 হাত দিয়ে ওর কমলা লেবু দুইটাকে আদর করতে লাগলাম। আমি এদিকে রুমির মাঠে আমি জিহ্বা দিয়ে কারসাজি চালাচ্ছি, আর ওদিকে রুমি আনন্দে আর মুখ দিয়ে চাপা শব্দ করছে। আর রুমি সাপের মতো মোচড়াচ্ছে, আর ওর মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ বের হচ্ছে। আমার মাথাটা যেন সে 2 পা দিয়ে চেপে ধরে আছে, যেন মাথাটা তার মাঠের ভিতরে ঢুকিয়ে ফেলবে।
আমি সময় নিয়ে মাঠ চুষে যাচ্ছি। এবার মাঠে একটু ফাঁকা করে ধরে জিভটা তার ভিতরে ঢুকিয়ে দিলাম একটু। রসে আমার জিভটা ভরে গেল। কেমন একটু নুনতা স্বাদে আমার মুখটা ভরে গেল। আমি চুষে চুষে তার নুনতা মাঠের রসটা গিলে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ করার পরে আমি আঙ্গুল দিয়ে ওর নাড়তে লাগলাম। 2 মিনিট আঙ্গুলি করার পরে রুমি চিৎকার দিয়ে কেঁপে কেঁপে উঠল। ওর গোলাপি মাঠ সাদা সাদা ভেজা ভেজা আঠালো গরম তরলে ভরে উঠেছে অনুভব করলাম আমি। ও বলে উঠল, এই শয়তান ছেলে, সব মজা নিজেই নিয়ে নিচ্ছ, আর আমি যে এদিকে কিছু একটা অভাব বোধ করছি তার কি হবে? আমাকে পূর্ণ করে দাও, আমি আর থাকতে পারছি না। কে কার কথা শুনে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আর ওদিকে রুমি আমাকে সমানে বলে যাচ্ছে, নিলয় আমি আর পারছি না, আমাকে কর তাড়াতাড়ি। এভাবে মিনিট 5 পার হওয়ার পরে আনিকার অবস্থা যখন আবার ভীষণ চরম পর্যায়ে, আমি থেমে গেলাম। রুমি অবাক হয়ে বলল, থামলে কেন? আমি বললাম, এবার তোমার পালা। আমার কথা শুনে আনিকা একটা মুচকি হাসি দিয়ে আমাকে শুইয়ে দিয়ে আমারটা খুলে নিল। ভিতর থেকে আমার খেলোয়াড়টা বেরিয়ে এলো। আনিকা মুচকি হেসে বলল, এটা কে জান? একে তো ঠিক চিনতে পারলাম না। আমি উত্তর দিলাম, তোমার মুখটা দিয়ে ওটাকে আদর করো, তাহলে চিনতে পারবে। আনিকা চুষে দেওয়া শুরু করলো। ওর চুষা দেখে তো আমি অবাক, একটা বাঙালি মেয়ে এত সুন্দর করতে পারে সেটা কল্পনার বাইরে। আমি এত মজা পাচ্ছিলাম যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি শুয়ে পড়লাম, আর ও আমার খেলোয়াড় চুষতে লাগলো। উফ, কি যে আরাম লাগছিল। আমি রুমিকে বলতে লাগলাম, এই আরো জোরে চুষো না, আরো জোরে যান। রুমি আরো উৎসাহ নিয়ে চুষতে লাগল। আমি ওর মাথাটাকে ধরে ওর মুখের ভিতর করতে লাগলাম। এমন সময় রুমি আমার বিচিগুলো হাতাতে লাগল আর চুষতে থাকল। একটা হাত দিয়ে আমার পুটকির ফুটো হাতাতে লাগল। এমন করে পুটকি হাতালে যে এত ভালো লাগবে আমার জানা ছিল না। আমি আমার 2 পা ছড়িয়ে দিয়ে শুয়ে থাকলাম। আমার মনে হচ্ছিল আমি স্বর্গে আছি, আকাশে ভাসছি। ঠিক এই সময় আমার মনে হলো আমার সমগ্র শরীরটা যেন হাওয়ার মতো পাতলা হয়ে যাচ্ছে, আর কি যে সুখের অনুভূতি হচ্ছে। আমি বুঝতে পারলাম আমার জল বের হবে। আমি রুমিকে আরো জোরে চেপে ধরে চিরিক চিরিক করে জল ঢেলে দিলাম ওর মুখে। রুমি পরম সুখে জল চেটে পুটে খেল। আমি উঠে এসে ওকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। ওকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে থাকার পর ও আবার দুষ্টুমি করতে করতে নিচে নেমে গেল। আমি চিন্তা করছি, আর ওদিকে রুমি তার কারসাজি চালিয়ে যাচ্ছে। এদিকে তো আমার অবস্থা তখন আবার প্রায় চরম। আনিকা মুখের কারসাজিতে আমার খেলোয়াড় তখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। রুমি ওর মুখ সরিয়ে আমাকে বলল, এবার কি আমাদের প্রতীক্ষার পালা শেষ হবে? আমি ওর কথার কোনো জবাব না দিয়ে ওকে শুইয়ে দিয়ে ওর মাঠের মুখে আমার খেলোয়াড়টা বসিয়ে আসতে একটা ধাক্কা দিলাম। দিয়ে বুঝলাম যে রুমির কুমারিত্ব এখনো বর্তমান। এখন যাকে ভালোবাসি তাকে তো ধোঁকা দিতে পারি না। রুমিকে প্রশ্ন করলাম, কি করবে? আনিকা বলল, চিন্তা করো না, তোমার কাজ তুমি করো। আমি একবার ওর চোখের দিকে তাকিয়ে বুঝলাম যে আনিকাও এটাই চাইছে। পর মুহূর্তে রুমির কুমারিত্ব বিসর্জন হয়ে গেল আমার কাছে। ওর ফোলা ফোলা নরম গরম মাঠে আমার খেলোয়াড়টা ঢুকিয়ে আসতে করে একটা চাপ দিতেই পকাত করে শব্দ করে ঢুকে গেল। আমি আর অপেক্ষা করতে পারলাম না। সারা শরীরের সব তেজ যেন আমার ওখানে গিয়ে জড়ো হলো। বেশ কয়েকবার জোরে জোরে আমার খেলোয়াড় ওর গরম সতেজ মাঠে আনা নেওয়া করতে করতেই আমার হয়ে এলো। রুমি আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ব্যথাতুর একটা হাসি দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আমার স্বপ্ন পূরণ হলো। আমিও পাল্টা হাসি দিয়ে ওর নরম গালে ভালোবাসার চুমু এঁকে দিলাম। এত উত্তেজনার মধ্যে আমাদের ক্ষুধা পিপাসা সব যেন পালিয়ে গেছিল। তবু রুমি চা বানিয়ে আনল। আমরা দুজনেই বসে চা খেলাম। চা খাওয়া শেষ হতেই রুমি ভীষণ দুষ্টুমি শুরু করলো। আমিও এই ফাঁকে আস্তে ধীরে আমার কাজ চালিয়ে যাচ্ছি। রুমি নিজের হাত দিয়ে ওর কমলা লেবু 2টাকে আদর করে যাচ্ছে, আর চাপা চিৎকার করছে। বেশি জোরে করলে ভয় আছে পাশের বাসার লোকজন শুনে ফেলতে পারে। এবার আমি রুমির উপর শুয়ে পড়ে ওর অধর দুটো আমার ঠোঁটের মাঝে নিয়ে নিলাম, আর হাত দিয়ে ওর কমলা 2টা নিয়ে খেলতে লাগলাম। আমার খেলোয়াড়টাকে রুমি নিজেই নিজের মাঠে সেট করে দিল। আমি আস্তে করে একটা ধাক্কা মারলাম। একদম ভেজা পিচ্ছিল হয়ে থাকায় একবারেই আমার অর্ধেকটাই ঢুকে গেল। রুমি শুধু মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ করে ওর কোমরটা উঁচু করে ধরল। আমি আমার খেলোয়াড়টাকে কিছুটা বের করে আবার একটা ধাক্কা দিলাম।
এবার খুব প্রায় পুরোটা ঢুকল। ও আমার বুকের মধ্যেই একটু নড়েছিল উঠল। আমি খেলোয়াড়টা প্রায় পুরোটা বের করে একটা কড়া চাপ দিলাম। রুমি উহু করে একটা ছোট্ট চিৎকার দিল। আমি এরপর ক্রমান্বয়ে খেলতে লাগলাম। প্রতি ধাক্কা দেওয়ার সময় আমার মনে হচ্ছিল এই বুঝি আমার হয়ে গেল। কিঞ্চিত ভয় আর লজ্জাও কাজ করছিল। যদি ওর আগে আমার হয়ে যায় তাহলে খুব লজ্জা পেয়ে, কিন্তু সকল ভয়কে জয় করে বেশ কিছুক্ষণ করলাম। এরপর আমি ওকে আমার উপরে উঠতে ইশারা করলাম। রুমি বাধ্য মেয়ের মতো আমার উপরে উঠল। আমি সোজা শুয়ে থেকে হাত দুটো টান টান করলাম। রুমি উঠে বসে নিজের মাঠে নিজে আমার ঠাঠানো খেলোয়াড়টা সেট করে আস্তে আস্তে উঠতে বসতে লাগলো। কিছুক্ষণ পর ওর উঠে বসার গতি বাড়তে লাগলো। মাঝে মাঝে ও বিশ্রাম নিচ্ছিল। সেই বিশ্রামের সময় আমি আবার নিচ থেকে তলচাপ দিচ্ছিলাম। অনেকক্ষণ পর ও ক্লান্ত হয়ে আমার উপর থেকে সরে শুয়ে পড়ল। আমি ওকে কাত করে আমার দিকে পিঠ করে শুয়ে দিলাম। এবারে রুমি এক পা উঁচু করে ধরে পেছন থেকে ওর মাথায় হালকা ঠেলা মারলাম আমি। প্রথমবার অল্প একটু গেলেও পরের ধাক্কায় পুরোটুকু ঢুকে গেল। আমি খেলতে লাগলাম। রুমি ক্রমান্বয়ে আহ আহ জাতীয় শব্দ করতে লাগল। আমি কিছুক্ষণ পর ওর পা ছেড়ে দিয়ে বুকের দিকে নজর দিলাম। ওর একটা বুক আমার ধাক্কার তালে তালে খুব সুন্দরভাবে নড়ছিল। আমি সেই বুকটা ধরে টিপতে লাগলাম। ওর আহ আহ এর আওয়াজ তাতে আরো বাড়ল। আমি কিছুক্ষণ করার পর রুমিকে ঘুরিয়ে উপুট করলাম। তারপর আমার হাঁটুর উপর ভর করে দিতে লাগলাম। আমি ক্ষণে ক্ষণে স্পিড বাড়াতে লাগলাম। কমার কোনো লক্ষণ নেই। রুমি চিৎকার দিয়ে চেঁচাতে লাগলো। কিছুক্ষণ পর আমার মুখ দিয়েই দুর্বোধ্য আওয়াজ বের হতে লাগলো। আমার পা ধরে এলো, কিন্তু আমি থামলাম না। রুমি আমাকে কয়েকবার থামার জন্য অনুরোধ করলো। আমি থামলাম না। স্পিড আরও বাড়িয়ে দিলাম। আনিকার পিঠ থরথর করে কাঁপতে লাগলো। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না, কিন্তু একসময় আমি থামলাম। আমি উঠে আধশোয়া হয়ে আনিকার পিঠে চুম খেতে লাগলাম। ও একটা নিঃশ্বাস ফেলে উপুড় হয়ে শুয়ে রইল। আমি রুমিকে টেনে বিছানা থেকে নামালাম। আমিও নামলাম। আমি রুমিকে বললাম যে আমি ওকে কোলে তুলে নিতে যাচ্ছি। ও প্রথমটায় ঠিক বুঝল না। আমি আবার বুঝিয়ে বলে ওর কোমর ধরে উঠালাম। রুমি আমার কোমর পেঁচিয়ে ধরল ওর পা দিয়ে। আমি রুমি বর কমলা লেবু খেতে লাগলাম। ঠোঁটে কিচ করলাম। আনিকা ওর দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে রাখল। আমি আমার খেলোয়াড়ে হাত দিয়ে দেখলাম একদম টনটন করছে। আমি ওটাকে মুট করে ধরে রুমিকে খুঁজতে লাগলাম। ওর রসালো মাছ স্পর্শ পাওয়া মাত্র আমার খেলোয়াড় এমনিতেই ডুবতে লাগলো। রুমিও আস্তে আস্তে বসতে লাগলো। আনিকা আমার কানে ফিসফিস করলো, আস্তে দিও নিল। এই স্টাইলে আমার একদম অন্যরকম লাগছে। হালকা হেসে আমিও বললাম, এই স্টাইলে জোরে করলেই মনে হয় দারুণ লাগবে। তুমি আমাকে ধরে রাখো, ছাড়বে না কিছুতেই। আমি খেলা দেয়া শুরু করলাম। প্রথম কিছুক্ষণ রুমির কথা মতো আস্তে আস্তে, আবার আস্তে আস্তে আমার স্পিড বাড়তে লাগলো। আমি ওর কোমর ধরে উপরে উঠিয়ে নিচের দিকে নামাতে লাগলাম। যতটুক উঠানো যায় আমি ততটুক উঠিয়ে নিচে নামাতে লাগলাম। রুমির আগের তুলনায় বেশি চেঁচাতে লাগলো। ওর মুখ দিয়ে খারাপ খারাপ কথা বের হতে লাগলো। অনেকক্ষণ খেলে আমার মনে হলো আমার হবে। আমি ওকে জানালাম। তারপর খেলা বন্ধ করে কিন্তু মাঠের ভেতরেই খেলোয়াড় রেখে আমি ওকে খাটে শোয়ালাম। আমি খাটের বাইরে দাঁড়িয়ে, আমার মাথায় বাজ পড়তে লাগলো। আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম, কিন্তু আমি থামালাম না। রুমি আমার কোমরে দুহাত দিয়ে সরিয়ে দিতে চাইল। আমি জোর করে ওর দুহাত দুপাশে চেপে ধরলাম। রুমি কি যেন বলছিল, আমি কিছুই শুনছিলাম না। এভাবে কতক্ষণ ধরে আমরা যে নিজেদের মাঝে হারিয়েছিলাম তা বলতে পারবো না। রুমির কথায় আমি বাস্তবে ফিরে আসি। আমার হয়ে আসছে, আমার হয়ে আসছে নীলা। আরো 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 জোরে করো। সর্বশক্তি দিয়ে খেলা শুরু করলাম। আমার গলা কাঁপতে লাগলো। রুমি, রুমি আমার, ধরো ধরো, আমারও হয়ে আসছে। কোথায় যেন নদী বয়ে যাচ্ছিল। খুব একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আমাদের কথা শেষ হতে না হতেই আমরা দুজনেই নিজেদের চরম মুহূর্ত একসাথে পার করলাম। রুমি ও আমি একসাথে। আমার মেরুদণ্ড বেয়ে কি যেন কলকল করে নেমে